আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো দীর্ঘদিন পর আমাদের আবার নিয়মিত লাইভে আসা। তো যেহেতু আমাদের অনলাইন একটা কোর্স চলতেছিল, তো এইজন্য আমরা আসলে নিয়মিত আমাদের যে শুক্রবারের লাইভ সেটা আসলে করা হচ্ছিল না। তো আমাদের ১ম কোর্সটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তো যাক, আমাদের ২য় কোর্স কিছুদিন পরে শুরু হবে। তো আজকে আমরা জাস্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আয়কর সংক্রান্ত বিষয় নিয়ে। অনেকেরই যেহেতু জুলাই মাসটা পার হয়ে গেছে, নভেম্বরের ৩০ তারিখের মধ্যে আয়কর রিটার্নটা দাখিল করতে হবে। তো আয়কর সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন অ্যাডভোকেট রওশন আলী, ঢাকা জজ কোর্ট, ঢাকা। আর আমাদের সাথে অনুষ্ঠানের একটু পরেই অ্যাডভোকেট মিয়াজি সাহেবও যুক্ত হবেন। আশা করি অতি দ্রুতই উনি আসতে পারবেন। তো আজকের অনুষ্ঠানে ১ম এই অ্যাডভোকেট রওশন আলী সাহেবকে আমরা ওয়েলকাম করব এবং ধন্যবাদ জানাবো এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন রওশন ভাই? ওয়ালাইকুম আসসালাম আজিমুদ্দিন ভাই, আমি ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন এবং যারা দেখছেন আমাদেরকে তারা সকলেই ভালো আছে। যে আসলে আয়কর জিনিসটা অনেকেই বুঝে আসে না। অনেকেই আবার টিন সার্টিফিকেট করলে খুব চিন্তায় পড়ে যান যে একটা টিন সার্টিফিকেট করব, এখন আমার কোথায় গোপন কি আছে সবকিছু হয়তো এনবিআর নিয়ে যাবে, নানা প্রকার টাকা পয়সা দিতে হবে। আসলে যদি খুব সহজ করে আপনি যদি আমাকে একটু বলতেন বা যারা ভিউয়ার আছে, আয়কর জিনিসটা আসলে কি, মানে আয়করের মূল ফান্ডা জিনিসটাই কি, সেটা যদি একটু সহজভাবে বলতেন। দেখুন, আয়করের যে কনসেপ্টটা, আয়করের কনসেপ্ট কিন্তু অনেক আগে থেকে এস্টাবলিশড একটা কনসেপ্ট, যেটা হচ্ছে মানুষের যে আয়টা হয়ে থাকে সেই আয় থেকেই কিন্তু মানুষকে, সরকারকে ট্যাক্স দিতে হয়, যেটা আমরা সংক্ষেপে সকালে বুঝি। এখন এখানে কাদের কাছ থেকে সরকার ট্যাক্স নিবে? সকলের কাছ থেকেই কি সরকার ট্যাক্স নিবেন? এটা কিন্তু আইন বলছে সকলের কাছে না। আইন একটা স্ল্যাব করে দিয়েছে, একটা ভাগ করে দিয়েছে যে আপনার এত টাকা ইনকাম হলে সেই ইনকামের উপরেই আপনি ট্যাক্স। কিন্তু অনেকের ধারণা হলো যে আমার ইনকাম হলেই আমি ট্যাক্স দিচ্ছি। আসলে তা কিন্তু না। সরকার দুই ভাবে আমাদের কাছ থেকে ট্যাক্স নেয়। একটা হলো আমাদের ইনকাম ট্যাক্স, আর একটা হলো ভ্যাট হিসাবে, ভ্যালু এডেড ট্যাক্স হিসাবে নিয়ে থাকে। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না। আজকে যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, যেটা আমাদের আয় হয়ে থাকে, সেই আয়টা যদি করযোগ্য আয় হয় বা করযোগ্য আয় হলে তার উপরে নির্দিষ্ট যে পরিমাণ ট্যাক্স সরকার নির্ধারণ করে দিয়েছে, সেটা আমরা হিসাব নিকাশ অন্তে আমরা ট্যাক্স প্রদান করব। সেটাই হচ্ছে ইনকাম ট্যাক্স, যেখান থেকে আমরা আয় করে থাকি। সেই আয়টা যদি ট্যাক্স যোগ্য আয় হয়, সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স নির্দিষ্ট বছরে আমরা নির্দিষ্ট সময়ে সরকারের কোষাগারে জমা করে দিব, হিসাব করে। এই হলো সহজ হিসাব। না, এখন একজন সাধারণ মানুষ হিসেবে যদি কেউ আয়করের আইনটা পড়ে, বিধিমালা পড়ে, সরকারের নির্দেশিকা পরিপত্র পড়ে, সেখানে যত প্রকার এর যে ছোটখাটো এটা হলে এটা লাগবে না, এটা হলে এটা লাগবে না, এইগুলা কি আসলে একজন সাধারণ ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব কিনা, তার আয়কর রিটার্নটা তার পক্ষে দেওয়া সম্ভব কিনা? কারণ আপনি যে এটা বললেন যে করযোগ্য আয়, এখন এই করযোগ্য আয় বের করার জন্য অনেক কিছু বুঝতে হয়। তো এইটা সম্পর্কে যদি একটু বলতেন। এখানে আসলে ডিপেন্ড করবে, যদি কেউ নিজের ক্যারেক্টারটাকে আইডেন্টিফাই করতে পারেন। যেমন ধরুন, কেউ শুধু ডাক্তার, অথবা তিনি তার আয় শুধু এই বেতন থেকে, তিনি চাকরি করেন, তাহলে তিনি তাকে নিয়ে যদি চিন্তা করেন, তাহলে একজনের পক্ষে আয়কর হিসাব করা এবং আয় রিটার্ন জমা দেওয়াটা ইজি হয়। সমস্যাটা কোথায়? যখন আমরা নিজের ক্যারেক্টার থেকে বের হয়ে আরো বেশি যখন জানতে যাই, তখন আমাদের কাছে বিষয়টা কমপ্লেক্স হয়ে যায়। এখন হিসাবটা দেখুন, চিন্তা করুন, মূল বিষয়টা কি সকলকে বুঝতে হবে। আমরা যারা ইনকাম ট্যাক্স নিয়ে আইন চর্চা করি বা ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে আমরা হিয়ারিং করি, শুনানি করি, আমরা কি চাই? আমরা কি চাই আরেকজনের ফাইলের হিসাব করে দেওয়া? আসলে বিষয়টা তা না। ইনকাম ট্যাক্স প্র্যাকটিসটা হচ্ছে কিভাবে, যেমন ধরুন, দুইটা পর্যায়ে কাজ হয়ে থাকে। একটা পর্যায়ে হলো আপনি হিসাব করে ফাইল জমা দিবেন। এখন ফাইল জমা দেওয়ার পরে এই সার্কেল অফিস থেকে আপনাকে চিঠি দিল, আপনি জবাব দিলেন, সেই জবাবটা সার্কেল অফিস মানলেন না, তারা আপনাকে ট্যাক্স আরো বেশি ইম্পোজ করে দিলেন। তখন আপনি কি করবেন?
কিন্তু আপনি আপিল করবেন কর অঞ্চলে গিয়ে, সেখানে গিয়ে আপনি শুনানি করে যথাযথভাবে জবাব দিতে পারলেন না, তখন কিন্তু আপিলার ট্রাইব্যুনালে আপনাকে যেতে হবে। সেই আপিলার ট্রাইব্যুনালেও আপনি যথাযথভাবে বুঝাতে পারলেন না, তখন কিন্তু আপনি হাইকোর্ট ডিভিশনেও যেতে পারেন। সুপ্রিম কোর্টের অনারেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে গিয়েও আপনি কিন্তু সেটাকে বুঝাতে পারেন। এখন আইনজীবী কোন পর্যায়ে আপনার সাথে এঙ্গেজ হবেন? একজন আইনজীবী কিন্তু তখনই আপনার সাথে এঙ্গেজ হবে বা আপনি তাকে তখনই এঙ্গেজ করতে পারেন যে আমার কর অফিস থেকে চিঠি এসেছে, আমি এই জায়গাটা আইনগত এক্সপ্লানেশন বুঝতে পারছি না। এই বিষয়টাই কিন্তু আইনজীবীরা তখন থেকে ইনভলভ হতে চান। কিন্তু আমাদের এখানে প্র্যাকটিসটা কি হচ্ছে, আমাদের এখানে আমরা প্র্যাকটিসটা বুঝে নিয়েছি এভাবে যে আমার হিসাবটা আপনার ক্যালকুলেশন থেকে শুরু করে সবকিছুই আইনজীবী করবে। আইনজীবীরা আসলে প্রকৃতপক্ষে চানও না। এখন যারা ট্যাক্স রিটার্ন জমা দিবেন তারা হয়তো নিজেদেরকে বিষয়টা কমপ্লেক্স মনে করে নিজেরা এগিয়ে আসে। এখন সেখানে নিজে একটু সময় আপনি না দেন তাহলে আপনার কাছে কিন্তু কমপ্লেক্স মনে হবে। এই যে ধরেন আমাদের একটা 5 দিনের করার চেষ্টা করছি, এখানে যারা নিজেরা বেতন থেকে শুধু ইনকাম করেন, আমার বিশ্বাস এই কোর্সটা করলে তিনি কিন্তু রিটার্ন জমা দিতে পারবেন। এখন এই ধরনের যাদের একটা বা দুইটা সেক্টর থেকে ইনকাম রয়েছে, তারা কিন্তু খুব সহজেই বিষয়টা বুঝে নিজের ফাইল নিজে জমা দিতে পারেন। এখন যাদের ধরেন খুব বেশি সম্পত্তি রয়েছে, খুব বেশি ইনকাম রয়েছে, তখন তাকে ক্যালকুলেশনের জন্য কারো সহযোগিতা নিতে হবে, ফাইলটা রেডি করার জন্য সহযোগিতা নিতে হবে, যেটা নিজে আসলে করা সম্ভব হবে না। এখন সেটা তাকেই আইডেন্টিফাই করতে হবে আমার ফাইলের পরিমাণ এবং ভলিউম বুঝে আমি কখন আমার আইনজীবী নিয়োগ করব। আমি কি রিটার্ন জমা দেওয়ার পর্যায় থেকে আইনজীবী নিয়োগ করব, নাকি আমার ক্যালকুলেশনটা হওয়ার পরে যদি কখনো ভুলভাবে আমাকে নোটিশ দেওয়া হয় সার্কেল অফিস থেকে, তখন আমি আইনজীবী নিয়োগ করব। এটা কিন্তু ডিপেন্ড করবে যার নিজের রিটার্ন হয়েছে, তার নিজের ইনকামটা কেমন পরিমাণে হচ্ছে, তার ফাইলটা কতটুকু বড় হচ্ছে, এগুলোর উপরে ডিপেন্ড করবে তিনি কোন পর্যায়ে আসলে আইনজীবীর। জি রোশন ভাই, আপনার কাছ থেকে আমরা আরো শুনবো। আমরা ওয়েলকাম করি অ্যাডভোকেট নাসিরউদ্দিন মিয়াজি সাহেবকে, যিনি একজন অ্যাডভোকেটের পাশাপাশি একজন আয়কর আইনজীবীও। তো প্রথমেই আপনার কাছে আমরা মিয়াজি ভাই একটু ক্লিয়ার হইতে চাবো যে আসলে আয়কর আইনজীবী হওয়ার জন্য অ্যাডভোকেট হওয়াটা কি বাধ্যতামূলক কিনা, আর একজন সাধারণ ব্যক্তি তার রিটার্নটা সে নিজে দিতে পারবে কিনা, আর আমরা যে কোর্সটা করতে যাচ্ছি যে এটা আসলে মানুষ কেন করবে। জি, ধন্যবাদ আজিম ভাই। আপনি তিনটা প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে, অ্যাডভোকেট না হয়েও কি কেউ আয়কর প্র্যাকটিস করতে পারবে কিনা বা নিবন্ধন করতে পারবে কিনা? তো এটার উত্তর হচ্ছে, কেউ যদি আহ ব্যবসায় শিক্ষায় সে যদি স্নাতক বা স্নাতকোত্তর হয়ে থাকে, তাহলে আইটিবি পরীক্ষায় অংশগ্রহণ করে সেই আইটিবি হিসেবে মেম্বারশিপ নিবন্ধন করতে পারেন। এটা গেছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, কেউ যদি স্টার্টার অ্যাকাউন্টেন্ট অথবা অ্যাডভোকেট হয়ে থাকেন, অথবা অন্যান্য আরো কতগুলা পদবি আছে, যদি ওনারা এই পদবিগুলোর মালিক হয়ে থাকেন, তাহলে ওনারাও আইটিপি প্র্যাকটিস করতে পারবেন। তবে এটা গেল। আর আমাদের অ্যাডভোকেট যারা আছে তারা যে কোনো বারে যে কোনো সময় দরখাস্ত করতে পারেন, এবং ওই বার যদি জেনারেল মিটিং এ অ্যাপ্রুভ করেন, তাহলে তিনি সাধারণ একজন আয়কর আইনজীবী হিসেবে তিনি প্র্যাকটিস করতে কোনো বাধা নেই। এটা গেল প্রথম উত্তর। আর দ্বিতীয় উত্তর কি, দ্বিতীয় প্রশ্ন কি ছিল আজিম ভাই? আসলে যাক, সমস্যা না, আমরা বলতেছিলাম যে আয়করটা আমরা যে প্রশিক্ষণটা করতে যাচ্ছি এটা আসলে কেন করবে তারা, এই জিনিসটা কেন আচ্ছা, আচ্ছা। করবে, আর একজন ব্যক্তি তার আয়করটা নিজে নিজে সে রিটার্ন দাখিল করতে পারবে কিনা, মানে আমার আয়করটা আমি দিব, আমি আইনজীবী সহায়তা নিব না, আমার ফাইল রেডি আচ্ছা। করলাম, আমি এরকম জমা দিতে পারবো কিনা। জি, ধন্যবাদ আজিম ভাই। যারা ব্যবসা শিক্ষা অথবা টিচিং প্রফেশনে আছেন, তারা মূলত ইনকাম ট্যাক্স নিয়ে অনেকেই পড়ালেখা করেছেন, বা একাডেমিক লাইফেও অনেকে পড়ালেখা করেছেন, কিন্তু অনেকেই অনেক কিছু জানেন, বা সময়ে সময়ে আপডেটও রাখেন, তারা কোন বছরে কি আপডেট ওইটাও জানেন। কিন্তু প্র্যাকটিক্যালি এই রিটার্নটা কিভাবে প্রস্তুত করে দিতে হবে, এনবিআর কে জমা দিতে হবে, এই ধরনের প্র্যাকটিক্যাল ভাবে হয়তো কেউ শিখে নাই এবং শিখানো হয় নাই। তো এই ধরনের ফরম্যাট গুলো কিন্তু আবার চেঞ্জ হয়। 2016 সালে হয়েছিল, তারপর
আহ 12 সালের দিকে, সম্ভবত 12 সালের দিকে একবার ফরম্যাট চেঞ্জ হয়েছিল। তো আসলে এনবিআর কে আমাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার কতগুলা ধারাবাহিক নিয়ম আছে, এবং পরিসম্পদ বিবরণী, আয়ের হিসাব, ব্যয়ের হিসাব, তারপর হচ্ছে ব্যালেন্স শিট, বিভিন্ন কিছু প্রস্তুত করে এনবিআর কে দেখাতে হয়। তো এগুলার যে নিয়মতান্ত্রিক পদ্ধতিগুলাও, এগুলা আমাদের এই কোর্সটি করলে যে কেউ খুব সহজে বুঝতে পারবেন এবং নিজের ফাইল নিজে জমা দিতে পারবেন। তবে আমাদের কোর্সটি করেই যে সবাই রিটার্ন সাবমিট করে ফেলতে পারবেন বা সবাই উপযুক্ত হয়ে যাবেন, বিষয়টা এমন না। আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে যারা ন্যূনতম আয়কর রিটার্ন দাখিল করবেন, অথবা জিরো রিটার্ন দাখিল করবেন, অথবা আয়কর সম্বন্ধে যারা প্রাথমিক ধারণাগুলো নিতে চান, এই কোর্স কিন্তু তাদের জন্য। আর আপনারা যারা জিরো রিটার্ন অথবা আহ, অল্প কর আসে বা বৈতনিক হিসাব নিকাশ বুঝতে চান, তারা আমাদের এই কোর্সটি করতে পারেন, অনেক কিছুই জানতে পারবেন। তবে আমার এখানে আমার সবসময় আমি আমাদের করদাতাদের অনুরোধ রাখি যে প্রথম বছরের রিটার্নটা আপনার যদি ন্যূনতম করদাতা না হন, বা আপনার যদি ফাইল যদি একটু বড় থাকে, ইনভেস্টমেন্ট যদি বেশি থাকে, তাহলে আমার সবসময় অনুরোধ থাকে যে অন্তত প্রথম রিটার্নটা আপনি কোনো একজন আয়কর আইনজীবীর মাধ্যমে দাখিল করুন। তারপর আইনজীবীর মাধ্যমে দাখিল করার পর আপনার যদি মনে হয় সামনের বছর বা পরবর্তী বছর যদি আপনার এটা সাবমিট করার মতো উপযুক্ততা বা জ্ঞান অর্জন করেন, আপনি নিজেও সাবমিট করতে পারবেন। তবে সব সময় প্রথম রিটার্নটি একজন আইনজীবীর মাধ্যমে দাখিল করা উত্তম। আর যাদের জিরো রিটার্ন অথবা ন্যূনতম কর আসে, তারা নিজেদের ফাইল নিজেরাই সাবমিট করতে পারবেন জি ইনশাআল্লাহ। মিয়াজি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যতটুকু জানি এবার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে অনলাইনে দাখিল করা যাবে। তার মানে হচ্ছে আপনি বাংলাদেশে যেখানেই থাকেন, আপনি অনলাইনে কারো সহায়তা নিয়েও আপনি আয়করটা প্রস্তুত করতে পারবেন। আর আমাদের এই কোর্সটা সম্পর্কে আমরা রোশন ভাইয়ের কাছে আরেকটু জানবো, এবং তারপরে আমরা আবার মিয়াজি ভাইয়ের কাছে আসবো। তো প্রথমে আর এই যে কথাটা বলে নিব, আমাদের এই কোর্সটা আমরা 5টা ক্লাসে বিভক্ত করেছি। তো এটার মধ্যে 3টা থাকবে আমাদের থিওরিটিগত ক্লাস, অর্থাৎ আইনটা কি বলতেছে, বিধিমালা কি বলতেছে, সরকারে যে এই অর্থ আইন জারি করে প্রতি বছর আর নির্দেশিকা জারি করে, এগুলা দ্বারা আসলে কি কি জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, যেই যে ধারাগুলা বা যেই যেই চেঞ্জ গুলো আমাদের মনে রাখতে হবে। আর 2টা ক্লাস থাকবে আমাদের প্র্যাকটিক্যাল, আপনার যে কোনো একটা সমস্যা দিয়ে আমরা একজন ব্যক্তির আয়কর হিসাব করে দিব। চাকরিজীবী হইতে পারেন, আপনার মিক্স ইনকাম থাকতে পারে, আপনি পেশাজীবী হইতে পারেন, গৃহ সম্পদ থেকে আপনার ইনকাম থাকতে পারে। এটি টোটাল বিষয়টা। তার মানে আমাদের 5টা ক্লাসটা আমরা মোটামুটি 2টা ভাগে ভাগ করেছি। 3টা থাকবে থিওরিগত আর 2টা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো যাক, এটা আমরা শুরু করতে চাচ্ছি যে 9 তারিখ থেকে, 9 আগস্ট থেকে শুরু করতে চাচ্ছি। হয়তো ক্ষেত্র বিশেষে একটু দেরি হইতে পারে, তবে এখন পর্যন্ত যতটুকু আমাদের এই প্ল্যান আছে সেটা আমরা 9 তারিখ থেকে রাত 9:30টায় জুমের মাধ্যমে ক্লাসগুলো হবে। যারাই আগ্রহী তারা আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা রোশন ভাইয়ের কাছে আরেকটা জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ার হবো। আমরা মিয়াজি ভাইয়ের কাছে তো জানলামই যে আসলে আপনি নিজের আয়করটা নিজেও রিটার্ন দাখিল করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আর আপনার আয়কর আইনজীবী হওয়ার জন্য অ্যাডভোকেটের চাইতে বেশি হচ্ছে আপনি আয়করের সেই জায়গায় আপনাকে নিবন্ধিত হইতে হবে। যদি আপনি নিবন্ধিত হন, তাহলে আপনি যেভাবে আদালতে একজনের মামলা লড়তে পারেন অ্যাডভোকেট হয়ে, সেখানেও আপনি ওই কাজটা করতে পারবেন। তো আমরা জানি যে আসলে ব্যক্তি শ্রেণী, আমরা যে আয়করটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে ব্যক্তি শ্রেণীর আয়কর। এখন যাদের কোম্পানি রিলেটেড আয়কর আছে সেটা ভিন্ন, তাদেরকে বছরে 4বার করে রিটার্ন দাখিল করতে হয়। তো এখন আমার কথা হচ্ছে, রোশন ভাই তখন যেমন বলতেছিলেন যে করযোগ্য আয়, তো আমরা জানি প্রতি বছর সরকার স্ল্যাবগুলা চেঞ্জ করে। তো এই করযোগ্য আয় বের করতে গিয়ে বাস্তবে যেহেতু আপনাদের কাছে ফাইলগুলো আসে, তা আসলে আপনারা কি বাস্তব সমস্যাটা সম্মুখীন হন যখন আপনি তাকে জিজ্ঞেস করেন আপনার এটা আয় আছে কিনা, এটা আছে কিনা? উনি কি প্রকাশ করেন, না হয়তো চিন্তা করেন যেটা বলবো কি বলবো না? আপনার বাস্তব অভিজ্ঞতাটা কি একটা আয়কর ফাইল আপনারা যখন নিজে ফিজিক্যালি এখানে হ্যান্ডেল করেন? ধন্যবাদ আজিমুদ্দিন ভাই, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। এই কারণে যে ইম্পর্টেন্ট, এখানে দুইটা বিষয় সকলকেই বুঝতে হবে। একটা বিষয় হলো আমরা বলি কর ফাঁকি দেওয়া, আরেকটা হলো কর এড়ানো। এখন অধিকাংশ ক্লায়েন্ট এসে যেভাবে আমাদেরকে অ্যাপ্রোচ করেন, বিষয়টা কিন্তু দাঁড়ায় করটাকে ফাঁকি দেওয়া। এখন কর ফাঁকি দেওয়া কিন্তু এখনকার সময়ে আসলেই মোটামুটি অসম্ভব বলা চলে। আপনি কর ফাঁকি দিতেই পারবেন না, কারণ ক্যালকুলেশনটা এমন ভাবে সাজানো, ফর্মটা এমন ভাবে সাজানো, আপনার জীবনযাত্রার মান থেকে শুরু করে সবকিছুই আপনি যখন ডিসক্লোজ করবেন, ওপেন করবেন, তখন
কর ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না। যদি আপনি কর ফাঁকিও দেন, তাহলে আপনার ফাইলটা ভবিষ্যতে অডিটে পড়ে গেলে আপনি সেখান থেকে ফাইন দেওয়া ছাড়া বেরিয়ে আসা মুশকিল। আরেকটা বিষয় থেকে যায়, যেটাকে আমরা ট্যাক্স অ্যাভয়েডেন্স বলি বা কর এড়ানো বলি, সেটা হচ্ছে আপনি আইনের মধ্য থেকে আইনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়ে আপনি যদি কিছু কর কমিয়ে দিতে পারেন। আবার আরেকটা সুবিধা আমাদের থাকে, কোনো কোনো জায়গায় আমরা যদি ইনভেস্ট করে থাকি, আপনি আইনজীবীর যদি পরামর্শ নিতে পারেন, তাহলে নির্দিষ্ট কিছু জায়গায় আপনি যদি ইনভেস্ট করতে পারেন, সেই জায়গায় কিন্তু আপনি ট্যাক্স রিবেট পাবেন, অর্থাৎ আপনাকে সেই সব জায়গায় ট্যাক্স দিতে হবে না। এই যে বিষয়গুলা রয়েছে, কর ফাঁকির বিষয়, কর এড়ানোর বিষয় এবং রিবেটের বিষয়, এই তিনটা বিষয় যদি আপনি পাশাপাশি রেখে বুঝতে পারেন, তাহলে কিন্তু একজন করদাতার কাছে পরিষ্কার হয়ে যাবে তিনি কোন জায়গাগুলো দিয়ে আসলে ট্যাক্স কমিয়ে আনতে পারেন। কিন্তু অনেকের টেন্ডেন্সি থাকে কর ফাঁকি দেওয়া এবং কর এড়ানো এবং রিবেটের যে বিষয়টা রয়েছে, এই তিনটা বিষয় যখন তিনি বুঝতে পারেন না, তখন তিনি শুধুমাত্র একটি রাস্তা দিয়ে এগিয়ে যেতে চান, সেটা হচ্ছে কর ফাঁকি দেওয়া। এবং তিনি নিজেকে ধারণা করেন যে ভাই অমুক তো 5,000 টাকা ট্যাক্স রিটার্নে দিচ্ছে, আমি কেন এত দিব, অমুকের 4-5টা গাড়ি আছে, ফ্ল্যাট আছে, তারপরেও তিনি 5,000 টাকা দেন, আমি কেন, আমাকেও এইরকম দিয়ে দেন। কিন্তু বিষয়টা বুঝতে হবে, আপনার ট্যাক্স ফাইল কিন্তু 4-5 বছর পর্যন্ত টান দিয়ে সেটার রিক্যালকুলেশন হতে পারে, আপনাকে কিন্তু তার উপরে ফাইন আসতে পারে। তাই এই বিষয়গুলো আইনসম্মতভাবে আইনের মধ্যে থেকে আপনাকে ট্যাক্স রিটার্নটা জমা দিতে হবে এবং ট্যাক্সের ফাইলটাকে অলওয়েজ আপ টু ডেট রাখতে হবে। আদারওয়াইজ আপনার কিন্তু ট্যাক্স ফাইলটা যে কোনো সময় আপনার সমস্যাগ্রস্ত হতে পারে। যেহেতু এখনকার সময়ে আমরা ব্যাংকের মাধ্যমে সকল লেনদেন করে থাকি প্রায়, ইভেন আগামী দিনে দেখবেন আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংটা রয়েছে, সেটাও যখন আমাদের স্টেটমেন্ট দিতে বলা হবে, তখন কিন্তু আরো বেশি এখান থেকে বেরিয়ে আসা যাবে না। তাই এখনো সময় রয়েছে, আমরা এই ট্যাক্স ফাইলগুলা প্রস্তুত করার সময় ফাঁকি দিয়ে থাকি, এটা না করে বরঞ্চ যথাযথভাবে একজন কর আইনজীবীর মাধ্যমে বা অ্যাডভোকেটের মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনার ফাইলটাকে যথাযথভাবে প্রস্তুত করুন। আদারওয়াইজ সেটা কিন্তু আগামী দিনের জন্য সুন্দর হবে না। জি রোশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ত মানুষ, আমাদেরকে সময় দিয়েছেন। আপনার আরেকটা মিটিং আছে, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তো আমরা মিয়াজি ভাইয়ের সাথে এই আয়কর সংক্রান্ত বিষয়ে আরো কিছু আলোচনা করব। তো এখন মিয়াজি ভাই, এই যে আপনি যে কথাগুলো বললেন, আপনার কাছ থেকে প্রাথমিক আমরা যে ধারণাটা পাইলাম আয়কর সংক্রান্ত বিষয়, তো বাস্তবে এই এবার যেহেতু এগুলো অনলাইনে হচ্ছে, অনলাইনে জমা দেওয়া যাবে, তার মানে ফিজিক্যাল যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো যারা আসলে নিজে দিবে, নিজে দিতে গিয়ে তো ভুল করবেই। নর্মালি আমরা একটা চাকরির অ্যাপ্লিকেশন দিতেই 10 জনকে সহায়তা নিতে হয় যে কোথায় কি লিখবো। তো একজন যারা আপনার বাস্তব ফিল্ডে যারা কাজ করে, আসলে কেমন টাকা পয়সা লাগতে পারে যদি কারো মাধ্যমে সে কাজটা করায়, এরকম কোনো ধারণা আছে কিনা? আর আমাদের এই কোর্সটাতে অংশগ্রহণ করলে, যেহেতু আমরা এখানে ব্যক্তি শ্রেণীর করদাতা যারা আছেন, অর্থাৎ আয়কর আইন মোতাবেক যে আমরা 7 প্রকারের যেই সমস্ত খাত আছে যেখান থেকে ইনকাম করলে আপনার করযোগ্য আয় হবে, আপনাকে কর দিতে হবে, এই 7 শ্রেণীর লোক তো আমাদের দ্বারা যদি কোর্সটা করে তারা উপকৃত হবে। তো আমার কথা হচ্ছে, এই ফাইলগুলা যদি কোনো আইনজীবীর মাধ্যমে কাজটা তারা করান, খরচপাতি কেমন হয়? আর ওভারঅল যেহেতু আপনি একজন আইনজীবী হিসেবে কাজ করেন আয়কর, আপনার অভিজ্ঞতাটা কি আয়কর নিয়ে? জি ধন্যবাদ জনাব আজিমউদ্দিন ভাই। আহ, যে 7 শ্রেণীর কথা বলছেন, তাদের মধ্যে যারা আমাদের এই কোর্সটি করে উপকৃত হবেন, মূলত আহ, আমি আগেই বলছি, যারা মূলত জিরো রিটার্ন বা আহ, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আয়ের মানুষ, তারা নিজেদের রিটার্ন সবসময় নিজেরাই দাখিল করার চেষ্টা করেন। অনেকে আছে আহ অনেকে আছে কি করে, আরেকজনের ফাইল দেখে বা তার কলিগের ফাইল দেখে সেই এটা দেখে দেখে নকল করার মতো নিজের ফাইলও প্রস্তুত করে থাকে। তো এরকম অনেক কেস আমাদের কাছে আসে, দেখা যায় পরবর্তীতে অডিটে পড়ছে বা একদম হযবরল অবস্থা করে ফেলছে রিটার্নের মধ্যে। তো আমরা তাদের কাছে বলি, এই ফাইলটা আপনি আগে কোথায় থেকে করছেন? তো অনেকে বলে যে আমি আমার কলিগের ফাইলটা দেখে দেখে করছি। তো আমি ওনাদেরকে একটাই প্রশ্ন করি যে আপনার কলিগের যে ফিনান্সিয়াল কন্ডিশন বা ইকোনমিক্যাল যে অবস্থা, আপনার তো সেটা নাও হতে পারে, আপনার বাপ দাদার থেকে
আগত সম্পত্তি থাকতে পারে, সেটা তো আপনার কলিগের হয়তো নাও থাকতে পারে। তো বিভিন্ন ধরনের ডিফারেন্স তো থাকবেই। তো আপনার কলিগের ফাইল দেখে দেখে করাটা তো একজনের পক্ষে উচিত না। তো অনেকেই কিন্তু আয়করের প্রতি ইন্টারেস্ট বা আগ্রহ দেখায়। তো তারা চাইলে তাদের নিজেদের ছোটখাটো ফাইলগুলো কিন্তু তারা প্রস্তুত করতেই পারে। এজন্য তাদের কিছু ইনকাম ট্যাক্সের বেসিক ফাংশন জানা দরকার। যেমন করযোগ্য আয় কি, কত টাকা আয় করলে কত টাকা কর দিতে হয়, তারপর ব্যবসায়িক আহ, হিসাবের ক্ষেত্রে আপনি কত টাকা পর্যন্ত কর মুক্ত থাকবে, আপনার গ্রস প্রফিট থেকে আপনি নেট প্রফিট কত টাকা পর্যন্ত আপনি করযোগ্য আয় দেখাতে পারবেন। তারপর আপনার যদি সিকিউরিটিস ইনকাম থাকে, অর্থাৎ আপনার যদি সঞ্চয়পত্র বা এফডিআর থাকে অথবা ডিভিএস থাকে, তো কোন ধরনের সঞ্চয়গুলো আপনি কত টাকা পর্যন্ত দেখাতে পারবেন রেয়াতের জন্য, বা আপনি কিভাবে রেয়াত দেখালে আপনার আয়করটা কমিয়ে আনতে পারেন অনেকটাই। তো বিভিন্ন কিছুই আমাদের এই কোর্সে আলোচনা করব ইনশাল্লাহ। আর যারা নিম্ন আয়ের মানুষ, যারা নিজের রিটার্ন নিজে দিতে চান, বিশেষ করে তারাই আমাদের এই কোর্সটা থেকে উপকার হবে। আর অন্যান্যরা উপকার হবে তারা কিন্তু একটা বিষয় চিন্তা করেন, যাদের বড় বড় ফাইল আছে তারাও কিন্তু আমাদের কোর্সটা করে উপকৃত হবে। কেননা সে যদি তার ফাইলের অবস্থা জানতে পারে, তাহলে সে যদিও একজন লয়ারকে অ্যাপয়েন্ট করে, তাহলে লয়ারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে বা কথা বলতে, নিজের ফাইলের অবস্থাটা বুঝতে পারবে সে, তাহলে কমিউনিকেট করতে সুবিধা হবে তার ফাইল যাক, সম্পর্কে। তো যে কোর্সটা চালু হচ্ছে, তো আপনার কোর্স ফি সম্পর্কে যদি একটু বলে দিতেন তাহলে যারা অংশগ্রহণ করতে চাচ্ছে তারা হয়তো বুঝতে পারতো। আর আসলে ক্লাসগুলো কিভাবে হবে সেটাও যদি একটু সংক্ষেপে বলে দিতেন। জি, ধন্যবাদ। আপনি আরেকটা প্রশ্ন করছেন যে আয়কর আইনজীবীর কাছে গেলে অথবা শরণাপন্ন হলে কি ধরনের ফি লাগতে পারে, বা আয়কর আইনজীবী কি ধরনের ফি নিতে পারে। আসলে এই ক্ষেত্রে আমি বলবো, একজন আয়কর আইনজীবীর কোনো নির্দিষ্ট কোনো ফি নেই, এই ফাইলে এত টাকা ফি, এ ধরনের কোনো হিসাব নাই। তবে ফাইলের অবস্থা এবং লোকেশন, কে কোথায় অবস্থান করতেছে, সে যদি ঢাকাতে অবস্থান করে তাহলে আইনজীবীদের ফি একরকম হয়, মফস্বলে থাকলে আইনজীবীদের ফি একরকম হয়। তবে এটা বলতে পারি, সর্বনিম্ন রিটার্ন যারা প্রস্তুত করে দেয় আইনজীবী, তাদেরও সর্বনিম্ন ফি কমপক্ষে তো 1,000 টাকা তো মফস্বলে দিতে হয়, আর শহরে হলে তো 3 থেকে 5,000 টাকা দিতে হয়। এই ক্ষেত্রে আমরা যে কোর্সটির আয়োজন করছি, সেটা হচ্ছে মাত্র 1,000 টাকা দিয়ে আপনি এই কোর্সটা করতে পারবেন, 5টা ক্লাস। আর এটার মধ্যে 3টা থিওরিক্যাল এবং 2টা প্র্যাকটিক্যাল থাকবে। আয়কর রিটার্ন কিভাবে পূরণ করবেন বিভিন্ন আয়ের মানুষজন। তো ইনশাল্লাহ তারা তাদের আয়কর রিটার্ন প্রস্তুত করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয়, কেউ যদি মনে করে 1,000 টাকাও সে ক্যারি করতে পারবে না, তার কষ্ট হবে, তাহলেও আমরা সেখান থেকেও ছাড়ের ব্যবস্থা করব। আমাদের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে আয়কর সম্পর্কে একটু সচেতন করা, এবং এই করোনা বা প্যান্ডামিকের সময় তারা নিজের রিটার্ন যেভাবে নিজেরা প্রস্তুত করতে পারে সেটার জন্য সহযোগিতা করা। জি জি আজম ভাই। মিয়াজি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের সাথে লাইভে অনেকেই দেখতেছেন, তো আজকে জাস্ট আমরা 4 থেকে 5 মিনিট আমরা একটা ট্রাই করব তাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য, যে যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখলেন, অ্যাটলিস্ট আমাদের এই লাইভটা থেকে যাতে তারা বেসিক কিছু জিনিস বুঝতে পারে। তো নর্মালি আমরা যদি আয়করটা হিসাব করি, দেখেন আমরা যে আয় বছরে মানে হচ্ছে গত বছরে জুলাইয়ের 1 তারিখ থেকে এই বছরে জুনের 30 তারিখ, এই যে 365 দিনে টোটাল যত প্রকার খাত আছে, আপনি যে টাকাটা ইনকাম করলেন, যেমন আপনি চাকরিজীবী হইতে পারেন, আপনার 2টা ফ্ল্যাট থাকতে পারে, গ্রামে কৃষি জমি থাকতে পারে, আপনার কোনো ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে, অর্থাৎ যত প্রকার খাত আছে টোটালটাকে আমরা বলি আপনার মোট আয়। এই মোট আয়টা আমরা হিসাব করব গত বছরের জুলাই মাসের 1 তারিখ থেকে এই বছরের জুন মাসের 30 তারিখ পর্যন্ত। আজকের যে ইনকাম এটার আপনি হিসাব দিবেন আগামী বছর। তো এই জন্য একটা হচ্ছে আমাদের আয় বছর, আর আজকে হচ্ছে আমাদের কর বছর। তো ধরলাম, জাস্ট একটা উদাহরণ দেই, যেহেতু আমরা 5 মিনিটে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আপনি 10 লাখ টাকা ইনকাম করলেন 365 দিনে। তো এই 10 লাখ টাকা আপনার বিভিন্ন খাত থেকে আসছে। তো সরকার কি করছে, 7টা খাত রাখছে, যেই খাত থেকে আপনি টাকাটা ইনকাম করলে সেটা করযোগ্য। আর কিছু প্রায় মোটামুটি 29টার মতো এমন খাত আছে যেখান থেকে আপনি ইনকাম করলে সরকার বলতেছে আপাতত সেগুলোতে আপনাকে কর দিতে হবে না। যেমন ধরেন কেউ যদি ওল্ড হাউস চালায়, যারা বৃদ্ধ আছে, বৃদ্ধাশ্রম যদি চালায়, সেখান থেকে আপনার যে ইনকামটা, যত টাকায় আপনি ইনকাম করেন, সরকার বলতেছে যে না, আপাতত কর দেওয়ার দরকার নাই।
যারা অনলাইনে যে সমস্ত সফটওয়্যারে বিজনেস করেন, যেহেতু বাংলাদেশটা বর্তমানে তথ্য প্রযুক্তি নির্ভর হচ্ছে, তো অনলাইন যে ইনকাম আছে, ফ্রিল্যান্সিং যারা করেন, অনলাইনে বিভিন্ন রকম কোর্স করান, এদের ইনকামটা 2023 সাল পর্যন্ত বলতেছে সরকার এখান থেকে আপনাকে আয়কর দিতে হবে না। তো আমাদের কোর্সটাতে আমরা এই যে কি কি খাতগুলো আছে এগুলো পৃথক পৃথক ভাবে আপনাকে দিয়ে দিব, আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা ধরলাম এই যে 10 লাখ টাকা থেকে 5 লাখ টাকা আপনার যেখানে কর অব্যাহতিপ্রাপ্ত খাত থেকে আপনার ইনকাম ছিল, তাহলে আপনার 5 লাখ টাকা হচ্ছে করযোগ্য খাতের আয়। এখন এই 5 লাখ টাকার উপরও আবার কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না, কর দিতে হবে না। এখান থেকে আপনি যদি একজন চাকরিজীবী হন, আপনার চিকিৎসা খরচ, আপনার বাসা ভাড়া, আপনার যে যাতায়াত ভাড়া, এখান থেকে আবার বিভিন্ন রকম ভাবে বাদ দেওয়া যায়। বাদ দেওয়ার পর ধরলাম আমরা 1 লাখ টাকা বাদ দিলাম, আসলো আমাদের 4 লাখ টাকা। এখন এই আপনার এই 4 লাখ টাকা হচ্ছে আপনার টোটাল করযোগ্য আয়। এখন এই 4 লাখ টাকার উপরে আবার কর দিতে হবে না, সরকার এখন নিয়ে এসেছে যে করের স্ল্যাব নিয়ে এসেছে। প্রথম যে স্ল্যাবটা হচ্ছে যে এটা হচ্ছে করমুক্ত সীমা। আপনি যদি পুরুষ হন, এই যে 4 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকার ক্ষেত্রে আপনাকে কোনো কর দিতে হবে না, তাহলে 1 লাখ। আপনি যদি মহিলা হন, 3.5 লাখ টাকা পর্যন্ত আপনার করমুক্ত, তার মানে আপনি 50,000 টাকার উপরে কর দিবেন। আপনি যদি মুক্তিযোদ্ধা হন, আপনি যদি তৃতীয় লিঙ্গের হন, আপনি যদি সেক্ষেত্রে প্রতিবন্ধীর সন্তানের পিতা হন, সেক্ষেত্রেও আপনার বিভিন্ন রকম রেয়ায়ত আছে। তো এই হিসাবটা করার পর একজন পুরুষের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, 4 লাখের ক্ষেত্রে আমরা 3 লাখ বাদ দেওয়ার পরে 1 লাখ টাকা পাইলাম মাত্র। আপনার টোটাল আয় ছিল 10 লাখ। হিসাব বাদ দিতে দিতে আমরা আসছি শুধুমাত্র এখন 1 লাখে। এখন সরকার বলতেছে এই 1 লাখের আপনি 5% দিবেন, মানে হচ্ছে মাত্র 5,000 টাকা আপনি কর দিবেন। তো এইরকম বিভিন্ন আপনার আমরা বাদ দিতে দিতে কমে আসবে। আবার আপনি গত ৩৬৫ দিনে যদি সঞ্চয়পত্র ক্রয় করেন, যদি আপনার ব্যাংকে ডিপিএস থাকে, লাইফ ইন্স্যুরেন্স থাকে, সরকার অনুমোদিত কোনো খাতে যদি চ্যারিটি হিসাবে আপনি দান করেন, সেখান থেকেও আবার রেয়ায়তের ব্যবস্থা আছে। আবার পূর্ববর্তী বছরে যদি আপনার বেশি ইনকাম ট্যাক্স আপনি দিয়ে থাকেন, যেমন আপনার সঞ্চয়পত্র থেকে যে ইনকামটা আসে, এটা থেকে সরকার অগ্রিম কিন্তু তারা টাকা নিয়ে নেয়। যে সরকারের ইনকাম ট্যাক্স সেটা আগে নিয়ে নেয়। আপনি গাড়ি ক্রয় করলে সরকার অগ্রিম নিয়ে নেয়। এই টাকাগুলো আপনি রিটার্ন ফাইলে মাইনাস করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি রিটার্ন ফাইল করার পরে সরকারের কাছে আপনি টাকা পান, যেটারে আমরা বলি প্রত্যর্পণযোগ্য কর। তবে সরকার আপনাকে ওই টাকাটা ফেরত দেয় না। সরকার বলে যে আপনি আগামী বছর আসেন, আগামী বছর যদি আপনার হয় আমরা অ্যাডজাস্ট করে দিব। তো মোটামুটি তাহলে যে ব্যক্তি 10 লাখ টাকার ইনকাম ছিল, দিন শেষে উনি 1 লাখ টাকার উপর মাত্র 5,000 টাকা উনি আয়কর দিলেন। তো আমাদের অত ভয় পাওয়ার দরকার নাই। দেখেন 10 লাখ টাকা ইনকাম করে 5,000 টাকা মাত্র সরকারের ঘরে দিলেন। এটা কিন্তু আপনার জন্য অতটা জটিল কোনো ব্যাপার না। আর আমরা যেটা বললাম যে ৩ টা থিওরি ক্লাস যেহেতু থাকবে, সেখানে আপনারা আরো সরকারের যে সমস্ত অর্থ আইনটা কি, নির্দেশিকাটা কি, আয়কর যে অর্ডিন্যান্স আছে, আয়কর অর্ডিন্যান্সের বিধিমালা আছে, সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি সবাই উপকৃত হবেন। তো মিয়াজি ভাই, আজকে আমরা লাইভটা শেষ করব। শেষ পর্যায়ে যদি আপনি কিছু বলতে চান, না হলে বাকিটা বলে আমরা শেষ করব। জি মিয়াজি ভাই, মাইক্রোফোনটা একটু আনমিউট করেন। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। আমাদের এই কোর্সটি করে আপনারা কেউ লস করবেন না, ইনশাল্লাহ সবাই নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে জি পারবেন বলেন। ইনশাল্লাহ। আমরা তিনজন তিন ধরনের আলোচনা করার চেষ্টা করব। আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলা আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করব। আপনারা ক্লাসের পরে অথবা ক্লাসের মাঝখানে আপনারা চাইলে আপনাদের প্রশ্নটি করতে পারবেন, আমরা যথাসাধ্য সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের কোর্সটি থেকে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, জি মিয়াজি ভাই, জাস্ট আমরা একটা কমেন্টের উত্তর দিয়ে যাই, না হলে বলবে এত কষ্ট করে লাইভটা দেখলাম আমাদের কমেন্টে উত্তর দেওয়া হইলো না। আমরা জানি যে আসলে আপনার যদি জীবনযাত্রার মান যদি গত যে ৩৬৫ দিন আয় বছরে যদি 4 লাখ টাকার বেশি যদি না হয়, আপনাকে ব্যয় বিবরণী দাখিল করতে হয় না। তো এই যে যিনি প্রশ্নটা করেছেন যে আইটি ফর্ম 10B এবং 10BB, এইটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যে আপনার জীবনযাত্রার ব্যয়ের হিসাবটা আপনি দিবেন, আরেকটা হচ্ছে যে আপনার যদি ওয়াইফ থাকে, আপনার নাবালক সন্তান থাকে, অর্থাৎ এটাকে বলা হয় পরিসম্পদ, ব্যয় এবং দায় বিবরণী। এটার জন্য একটা পাতা আছে, অর্থাৎ আপনার কত টাকা আপনার ওয়াইফের জন্য খরচ করতেছেন, কত টাকা ছেলের জন্য খরচ করতেছেন, আপনার কত টাকা ঋণ আছে, এই সমস্ত কিছু সরকারের কাছে উপস্থাপন করার জন্য নির্দিষ্ট একটা ফর্ম আছে। এটাই হচ্ছে এই দুইটা। আর আমাদের কোর্সে আমরা এটা তো থাকবেই, কারণ কখন আপনার এই ব্যয় বিবরণী দাখিল করতে হবে, কখন আপনি পরিসম্পদ, দায়, ব্যয় বিবরণী যে বিবরণী আছে সেটা বাধ্যতামূলক, সবগুলো আপনারা জানতে পারবেন।
আশা করি কোর্সটাতে আপনারা অংশগ্রহণ করলে উপকৃত হবেন। তো পরে কথা হচ্ছে কিভাবে জয়েন করবেন। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 013189711982, যেটা হয়তো চিত্রে আপনারা দেখতেছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি মিয়াজি ভাই সহ রোশন ভাইয়ের যে নাম্বারগুলো আছে সেগুলো দিয়ে দিব, অথবা আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আর আমাদের ক্লাসগুলো জুম অ্যাপস এর মাধ্যমে হবে, ক্লাসগুলো রেকর্ডেড করা থাকবে, প্রতিটারই আমরা আপনাদেরকে পিডিএফ সরবরাহ করার চেষ্টা করব, এবং এই রেকর্ডেড ক্লাসগুলো আপনারা যে কোনো সময় বারবার দেখতে পারবেন। এমন না যে বিভিন্ন যারা অনলাইনে কোর্স করায় আপনাদেরকে রেকর্ডেডটা প্রোভাইড করে না, শুধুমাত্র কোর্সটা করিয়েই শেষ। তো আশা করি আপনারা আমাদের এই কোর্স থেকে উপকৃত হবেন। আর আমাদের মূল যে কোর্স সেটা জাস্ট আমরা কিছুদিন একটু সময় নিচ্ছি, 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা সেটা শুরু করব, সেটাও আপনারা জানতে পারবেন। কারণ আমরা যেহেতু 2টা কোর্স সম্পন্ন করেছি সফলভাবে, এখান থেকে আমরা কিছু ফিডব্যাক পাইছি তাদের কাছ থেকে, যে কি কি জিনিসগুলো আরো ইনক্লুড করা যায় বাস্তব জীবনের সাথে, আর কি কি জিনিসগুলো আরো জড়িত। তো আশা করি সবাই আমাদের এই কোর্সটাতে অংশগ্রহণ করবেন এবং উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।